নমস্কার। আজকে আবার প্রস্তর আরেকটি ভ্লগে আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমানের পানাগড়ের কাছাকাছি ভরতপুর অঞ্চলে। সেখানে দেখাবো প্রাচীন বাংলার অন্য একটি রূপ। ভরতপুর পানাগড় স্টেশন থেকে টোটো বা বাসে করে যাওয়া যায়। এখানে গিয়ে দেখবেন পশ্চিমবঙ্গের সবথেকে বড় বৌদ্ধস্তূপ। আমরা আমাদের আজকের এই পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ভরতপুরে, যা আজ অনাদৃত অবস্থায় পড়ে রয়েছে বাংলার এই গ্রামে। এই গরমে আমরা যখন গেলাম তখন সূর্য অলরেডি পশ্চিমে পাটে বসতে শুরু করেছে। আমাদের কিন্তু সহজেই ঢুকতে দিচ্ছিল না। স্থানীয় তত্ত্বাবধায়ক নিত্যানন্দ মণ্ডলের পারমিশন নিয়ে আমরা ঢুকলাম। আজকে আমরা এসেছি পূর্ব বর্ধমানের পানাগড় স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে ভরতপুরে। লোকের কথা অনুসারে এই ভরতপুর এসেছে ভরত রাজার রাজত্ব থেকে। আমরা দেখাবো যে স্তূপটি দূরে দেখতে পাচ্ছেন, এই স্তূপটি কথিত রয়েছে যে ভরত মুনির সাম্রাজ্যের একটা ধ্বংসাবশেষ। কিন্তু আমরা যে সমস্ত পুঁথিপত্র ঘেটেছি বা বর্ধমানের যে ইতিহাস সেটা দেখেছি, সেটা অনুসারে এটা ছিল বেশ কয়েক শতক আগে বৌদ্ধ স্তূপ হিসাবে। আমরা সেই স্তূপটিকে আজকে আমরা দেখব, সেটির অবস্থা কিরকম আছে এবং ভারত সরকার সেটিকে কিরকম ভাবে রেখেছে। এই সমগ্র গ্রামের তো উন্নতি সাধন তো অবশ্যই দরকার। চলুন বন্ধুরা, আমরা যাই আজকে সেই ভরত মুনির বা ভরত রাজার স্তূপের কাছে। সেটা আদতে কি সেটা একটু নিরীক্ষণ করে আসি। পর্যটকদের দেখার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 5টার পর গেটের তালা কিন্তু বন্ধ হয়ে যায়। তখন কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা কোনো কিছুই কিন্তু আপনারা করতে পারবেন না। দূরে দেখতে পাওয়া যাচ্ছে ভরতপুর স্তূপের এই নির্মাণ কার্যটি, যা পাল যুগে হয়েছিল। যাই হোক, আমরা তো ঢুকলাম এই স্তূপটি দেখবার জন্য। যেটা বলছিলাম, দূরে যে স্তূপটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 1972 থেকে 1975 খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পূর্বাঞ্চলীয় শাখা, তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বারা পরিচালিত হয় এবং খনন কার্যের সময় এটা খুঁজে পাচ্ছে। এই স্তূপটি নির্মাণ হয়েছিল পাল যুগে। ধ্বংসপ্রাপ্ত এই স্তূপের মধ্যে ভূমিস্পর্শ মুদ্রায়, অর্থাৎ একদম পদ্মাসনে বসে আঙুল দুটো মাটিতে লেগে গেলে যেটা হয় সেটাকে বলে ভূমিস্পর্শ মুদ্রায় বজ্রাসনে উপবিষ্ট 11টা বুদ্ধ মূর্তি এখান থেকে আবিষ্কৃত হয়েছিল। আমরা আস্তে আস্তে সামনের দিকটা এগিয়ে যাচ্ছি। এখানে আমি আগেও বলেছিলাম, এখানে একটা মজার বিষয় হলো, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বৃহৎ বৌদ্ধ স্তূপ, এই যেটি অনাদৃত অবস্থায় এখন পড়ে রয়েছে। এইখানে একটা কথা বলি, আমি যে এতক্ষণ ধরে বৌদ্ধ স্তূপ বলছি, আপনারা যারা যাবেন তারা কিন্তু স্থানীয়দের কিন্তু একদমভাবে বোঝাবার চেষ্টা করবেন না এটা বৌদ্ধ স্তূপ। কারণ এখানে স্থানীয়দের একটা বিশ্বাস এটা হচ্ছে ভরত রাজার বাড়ি। তো ভরত রাজার কিন্তু বাড়ি নয়, এটা বৌদ্ধ স্তূপ। তো সেই বৌদ্ধ স্তূপটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা গিয়েছিলাম কিন্তু খানিকটা অজান্তেই, 5টার পরে। বিকাল 5টার পর কিন্তু ঢুকতে দেওয়া হয় না, যেটা আমি আগেই বলেছিলাম। পারমিশন নিতে হয়েছিল 5টার আগে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কোনো রকম পারমিশন নেওয়া দরকার নেই, আপনারা সহজেই যেতে পারবেন। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই বৌদ্ধ স্তূপের এটা কিন্তু উপরের অংশ। আর এই বৌদ্ধ স্তূপটা পঞ্চরথ শৈলীতে নির্মিত হয়েছিল, যার ভেতরের ক্ষেত্রফল 13 বর্গমিটার। দেখুন, আমরা এই যে ব্লগিং করতে এসে শুধুমাত্র আপনাদেরকে হিডেন জেমস বা যে সম্ভার এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে সেটাই শুধু দেখাচ্ছি না। এই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে আবেদনও করব যে এই জায়গাগুলোকে যদি খুব ভালোভাবে সংরক্ষণ করা যায়। কারণ শুধুমাত্র 4টে বেষ্টনী দিয়ে আটকে রাখা চারদিকে, তার থেকেও যদি এইগুলোকে যদি টুরিস্ট স্পট এবং প্রাচীন ইতিহাসকে তুলে ধরা যায় ছাত্রছাত্রীদের কাছে, তাহলে ভারতবর্ষ সম্পর্কে কিন্তু অনেক ধারণা জন্মাবে। সেটা কিন্তু আমাদের যারা ব্লগিং করি সেটাও কিন্তু আমাদের অবশ্যই একটা কাম্য থাকে। যে স্তূপটি দেখলাম এই স্তূপের ভিত
কম্প্যাক্ট হলুদ বালিমাটির উপরে স্থাপিত হয়েছিল। আপনাদের দেখতে পাচ্ছেন দূরে একটু হলদেটে এর মাটিটার রং। বর্তমানে স্তূপের ভিত কাঠামোটি টিকে আছে, যখন বাকি অংশ কিন্তু দেখুন ধ্বংসপ্রাপ্ত হয়ে বসে রয়েছে। নির্মাণে দু রকমের ভিন্ন আকারের ইট ব্যবহার করা হয়েছে। দেখুন ওটা হচ্ছে উপরের অংশ। এই উপরের অংশের মধ্যে এই টেক্সচারটা দেখুন, যেটা দেখাচ্ছি, এটা কিন্তু ঝামা পাথর বা বেলে পাথরে যতদূর মনে হচ্ছে। তারপরে উপরের অংশটা এরকম করে কার্ভ হয়ে গেছে, এবং তারপরে উপরের অংশটা একদম মুখটা সিল করা আছে। আর তার ঠিক ওই পার দিয়ে সূর্য পাটে বসতে যাচ্ছে, অস্তমিত সূর্যের একটা আভা এখান থেকে দেখা যাচ্ছে। বৌদ্ধ স্তূপের তথাগত বুদ্ধের মূর্তি এবং বিভিন্ন মূর্তি এখান থেকে পাওয়া গেছে। দেখুন কি অপূর্ব শোভা। আর দূর থেকে এইসব গ্রামের মুখটা আপনাদের দেখাতে পারবো না, কারণ এটা বেশ উঁচুতে। এটা মুখটা সিল করা, এখান দিয়ে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এখানে আরো খনন কার্য চলছে মনে হয়, সেই জন্য বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি রয়েছে। মোদ্দা কথা ব্যাপারটা দেখুন, এখানে কিন্তু খুব একটা সরকারি কড়াকড়ি তো চোখে পড়লো না, নজরে পড়লো না। আহ, যেটাকে বলা যায়, এখান থেকে কিন্তু অনেক জিনিস রয়েছে যেটা কিন্তু এখনো হয়তো উদ্ধার হয়নি বা হতে পারে। তো আমরা সেটা আবেদন করব সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কাছে, যে এই অঞ্চলগুলোকে মানুষের কাছে তুলে ধরুন। তাহলে এই জায়গাটার সংরক্ষণ যেমন হবে, তার ইতিহাসও কিন্তু খুঁজে পাওয়া যাবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, যে ইঁটগুলো ব্যবহার করা হয়েছে সে কিন্তু 30x8x7 সেন্টিমিটার এবং 48x21x6 সেন্টিমিটারের। আর একটা আশ্চর্যজনক বিষয়, আমরা বর্তমানে সিমেন্ট ব্যবহার করি, কিন্তু প্রাচীন যতগুলো জিনিস দেখতে পাওয়া গেছে সেগুলো কিন্তু গাঁথনির জন্য চুন আর বালি ব্যবহার করতো। তো চুন আর বালি কিন্তু খুব স্ট্রং কম্বিনেশন হয়। পুরনো যে সমস্ত বাড়ি, মানে আজ থেকে কয়েকশো বছরের বাড়ি, সেগুলো কিন্তু চুন আর বালির। দেখুন এখানেও খনন কার্য চালানো হয়েছিল, সেই জায়গাটা এখনো পর্যন্ত রয়েছে। ইটের স্ট্রাকচার দেখুন, ইটগুলো সেটা দেখাচ্ছিলাম, সেই এগুলো বর্গাকৃতি ইটের, সব ভেঙে ভেঙে পড়ছে, অথচ কেউ রক্ষণাবেক্ষণ, এটা আমি কিন্তু বারবার করে এখানে মেনশন করছি, এগুলোকে রক্ষণাবেক্ষণ কিন্তু করা অত্যন্ত দরকার। তাহলে এগুলো অনেক প্রাচীন জিনিস কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। বিজ্ঞপ্তি সংরক্ষিত স্মারক ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ, এই স্মারকটিকে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন 1958 তথা প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল সংশোধিত ও অনুমোদিত আইন 2010 অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে। যে কেউ এর ধ্বংস সাধন, অপসারণ, ক্ষতি, পরিবর্তন, বিকৃতি বা বিপন্ন সাধন করে, তবে উপরোক্ত আইন অনুসারে তাঁর 2 বছর কারাবাস অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা একই সঙ্গে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো এটা তো রাখাই আছে, খুব ভালো কথা, কিন্তু এটাকে সর্বক্ষণ দেখার জন্য যেটা আমরা বলছিলাম, সেটা কিন্তু অবশ্যই দরকার। সপ্তম নবম শতকের এই ভগ্ন স্তূপটিকে সাক্ষী রেখে এবার আমাদের ফেরার পালা। চলুন তাহলে আজকের মতন এই পর্বের এই ব্লগটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর এই ব্লগটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার প্রস্তর আরেকটি ব্লগে।